আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ ফুটবল দলের যে নতুন যাত্রাটি যেটি শুরু হয়েছিল এই যে এশিয়া কাপ এবং বিশ্বকাপ ফুটবলের যে বাছাই পর্ব নিয়ে সেটি মোটামুটি শেষ হয়ে গিয়েছে। মোটামুটি না বলা যায়, পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। এবং সেখানে বাংলাদেশের যে ফলাফলটি ছিল সেটি হচ্ছে 6 ম্যাচে 1টি জয় এবং 2টি ড্র। সব মিলিয়ে বাংলাদেশের পয়েন্ট 5 এবং বাংলাদেশের সাথে ভারতের পয়েন্ট 5, কিন্তু গোল ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকার কারণে বাংলাদেশের অবস্থান গ্রুপে 4টি দলের মধ্যে 3-এ। এবং সেখান থেকে যে শেষটি হলো, যদি বলা যায় স্বাভাবিকভাবে ভক্তদের যে চাওয়াটি এবং বাংলাদেশ ফুটবলের যে ক্ষুধার্ত বাংলাদেশ ফুটবলে বলা যায়, সেই ক্ষুধার্ত বাংলাদেশ ফুটবলের যে চাওয়াটি সেটি পূরণের জায়গায় বাংলাদেশ ফুটবল যে প্রাপ্তিটি সেটি আসলে কতটুকু যদি পূরণ করতে পেরেছে সেটি যদি বলার দিকে যাই আমরা, সেখানে একদম স্বাভাবিকভাবে যেটি বলতে পারি সেটি হচ্ছে বাংলাদেশ যেটি প্রত্যাশা সেটি বাংলাদেশ পূরণ করতে পারেনি। কারণ বাংলাদেশ ফুটবল দলের যে কম্বিনেশন সেটির জন্য বিদেশ থেকে বাংলাদেশের যেই রিক্রুটগুলো বা বাংলাদেশ প্রবাসী যে ফুটবলারগুলো তাদেরকে নিয়ে এসেছে, সেই হিসেবে যে কম্বিনেশনটি তৈরি করার প্রয়োজন ছিল বা যেই কম্বিনেশনে বাংলাদেশ ফুটবল তাদের যে প্রত্যাশিত ফলাফলটি সেটি পেতে পারত, সেটি বাংলাদেশ একদম যদি সাধারণ চোখে আমরা দেখি, সাধারণ ভক্তদের চোখে আমরা দেখি, সেখানে বাংলাদেশ পূরণ করতে পারেনি। কারণ বাংলাদেশ মাত্র 6টি গোল স্কোর করতে পেরেছে এবং সবচেয়ে বেশি যে গোল স্কোরার সেটি ছিল রাকিব হোসেন, যে 2টি গোলের পাশাপাশি 1টি অ্যাসিস্টও করেছে। তবে সেখান থেকে যদি বলি আমরা সেরা খেলোয়াড় যদি আমরা নির্ধারণ করতে যাই, সেখানে যদি বলি সেখানে হামজা চৌধুরীর নামটি 1, 2, 3 থেকে 5 নম্বর সব জায়গাতেই আসবে। কারণ ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক পর্যন্ত সব জায়গায় হামজা চৌধুরীর নামটি, হামজা চৌধুরীর চেহারাটি এবং অবস্থান সব কিছু কিন্তু বরাবর ছিল। সেই হিসাবে একজন প্লেয়ারের যে ডেডিকেশন, একজন প্লেয়ারের যে পারফরমেন্স পুরো যে বাছাই পর্ব জুড়ে, সেই হিসাবে যদি আমরা প্রত্যেকটি পজিশনের গোলকিপার থেকে শুরু করে একদম অ্যাটাকিং পর্যন্ত প্রত্যেকটি পজিশন যদি আমরা দেখি, সেখানে অন্য সকল প্লেয়ারের যে ডেডিকেশন সেটির সাথে যোজন যে পার্থক্য সেটি হবে। আর যদি এখান থেকে আমরা যদি বলি আর কিছু ইন্ডিভিজুয়ালের নাম যদি বলি, যেমন ফাহিমের কথা যদি বলি এবং সোহেল রানাদের কথা বলি, তাদের যে ডেডিকেশন, তাদের যে পারফরমেন্স সেটি যদি আমরা বিবেচনা করি এবং পার্থক্য করি, সেখানে আমাদের হতাশা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট আরও বেশি বেড়ে যাবে। এবং সেই জায়গাটি থেকে যদি আমরা পুরো টিম কম্বিনেশন দেখি, এন্ড অফ দ্য পুরো বাছাই পর্ব, সেখানে বাংলাদেশ ফুটবলের পাওয়া, বাংলাদেশ ফুটবলের যে ভক্তদের চাওয়া সেটি কিন্তু পূরণ হয়নি। গতকালকে আমরা সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের যে ক্রাউডটি ছিল, যেখানে বাংলাদেশ এর আগেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে বাংলাদেশ আর বাছাই পর্ব পেরোতে পারছে না, মূল পর্বে যেতে পারছে না, তারপরও সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে যে ক্রাউডটি বাংলাদেশ ফুটবল ফ্যানরা দেখিয়েছিল, সেই হিসাবে আসলে বাংলাদেশ ফুটবলের যে ফলাফলটি সেটি সাথে যদি পার্থক্য করি, বাংলাদেশ ফুটবল দল বাফুফে তারা এই ক্রাউডটিও ডিজার্ভ করে না। কারণ যেটি বলছিলাম, গতকালকের ম্যাচের পারফরমেন্স যদি আমরা দেখি, বাংলাদেশ যখন 80 মিনিট চলছিল তখনও কিন্তু 1-0 এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের গোল শটের যে পরিমাণ 11 এবং 5, অর্থাৎ 11টি শট বাংলাদেশ করেছে। সেখানে 11টি শটের মধ্যে ফয়সাল হোসেন ফাহিম সে করেছে 4টি শট। এছাড়া আমরা যদি গোল ক্রিয়ার সুযোগ তৈরির যে বিষয়টি দেখি, হামজা চৌধুরী বা অন্য যে খেলোয়াড়রা তারা যেগুলো তৈরি করেছে, তারা কিন্তু পজিশন ক্রিয়েট করার চেষ্টা করেছে, স্পেস খোঁজার চেষ্টা করেছে। সেই জায়গাটিতে ফাহিম সে স্পেস খোঁজার চেষ্টা করেনি, সে গোল মুখে হোক, ডিফেন্সের সামনে হোক, যেখানে বল পেয়েছে সেখানে গোল শট করার চেষ্টা করেছে। অর্থাৎ সুযোগ তৈরি করা, সামনে প্লেয়ার আছে কিনা, কোন পজিশনে প্লেয়াররা ভালো একটা স্পেস তৈরি করে রয়েছে, তার দলের প্লেয়াররা সতীর্থরা তাদেরকে দেখেনি, শুধুমাত্র শট করার চেষ্টা করেছে। অর্থাৎ যে কম্বিনেশনটির কথা বলছিলাম, এটি সেখানেই মারা খেয়েছে বলা যায়। তো হাভিয়ের ক্যাব্রেরা যে প্রচেষ্টা যদি আমরা বলি, অনেকেই বলছে হাভিয়ের ক্যাব্রেরা যে রিক্রুট গতকালকে ম্যাচ চলাকালীন অফিসিয়াল যে কমেন্টারি ছিল, তারা বলছিল যে বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের হাভিয়ের ক্যাব্রেরা ধরে নিয়ে এসেছে বা হাভিয়ের ক্যাব্রেরা তিনি রিক্রুট করেছেন। সেই জায়গাটিতে আমি হাভিয়ের ক্যাব্রেরাকে আমি আসলে সেই যেই ক্রেডিটটি সেটিও আমি দিতে পারবো না। কারণ হাভিয়ের ক্যাব্রেরার কারণে এই যেই কম্বিনেশনের ঝামেলা, 2-1জন প্লেয়ার যারা পুরো জিনিসটি দিতে পারেনি, পুরো কম্বিনেশনটিকে আসলে ধ্বংস করে দিয়েছে, সেই জায়গাটি কিন্তু হাভিয়ের ক্যাব্রেরার কারণেই শেষ হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই যে বাছাই পর্ব বাংলাদেশ ফুটবল দল শেষ করলো, আমাদের প্রত্যাশিত ফলাফলের যে কাছাকাছিও যেতে পারেনি, সেটি কিন্তু স্পষ্টভাবেই বলা যায়। একদম অনুমান করার আসলে অনুমান নির্ভর কিছু না, একদম স্পষ্টভাবে বলা যায় আমরা আমাদের প্রত্যাশিত ফলাফলের একদম কাছাকাছি যেতে পারিনি। যদি শুরুটি আসলে যেই বাধাগুলো আমরা দেখেছি, আমাদের কম্বিনেশনের জন্য যেই
স্পেসগুলো আমরা দেখেছি, খুঁজে পেয়েছি, সেগুলো নিয়ে কাজ করতে হবে। বাফুফেকে আরও বেশি প্রফেশনাল হতে হবে এই জায়গাটি থেকে। আমরা দেখেছি কিন্তু এর আগেও ম্যাচগুলো চলাকালীন হামজাদ চৌধুরী সরাসরি গিয়ে ম্যাচ অফিসিয়ালদের সাথে কথা বলেছে, আমাদের টিম অফিসিয়ালদের সাথে কথা বলেছেন, বোঝানোর চেষ্টা করেছে যে স্ট্র্যাটেজিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের খেলোয়াড়রা এগিয়ে যাচ্ছে বা তার সতীর্থরা এগিয়ে যাচ্ছে, সেটি কিন্তু ম্যাচ জয়ের জন্য, স্কোর করার জন্য আমরা যথাযথ বা যথেষ্ট নয়। সামিত সোম গতকালকে ম্যাচ শেষে বিষয়টি বলেছেন যে আমরা সব মিলিয়ে আমরা ভালো খেলেছি। সিঙ্গাপুরের যেই হোম ক্রাউড ছিল তাদের বিপক্ষে বাংলাদেশ দলের যে পারফরমেন্স সেটি কিন্তু অসাধারণ ছিল। বল দখল বলি বা গোলমুখে আক্রমণ তৈরি করা সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশ তাদের সেরাটি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আক্রমণ ভাগে গোল স্কোরের যে জায়গাগুলো সেগুলোতে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে। হামজা চৌধুরী নিজে গিয়েও কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেছেন, অসাধারণ খেলেও কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু যাদেরকে সাপোর্ট দেওয়া দরকার ছিল সেই সাপোর্টের জায়গাটি থেকে সে গিয়েই সুযোগ তৈরি করার যে চেষ্টা সেটি করতে হয়েছে। তো বিষয়গুলো আমরা বুঝতে পারছি কোন জায়গাগুলোতে আমাদেরকে কাজ করতে হবে, কোন জায়গাগুলোতে গ্যাপ পূরণ করে, অভাবগুলো পূরণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং সেজন্য কিন্তু বাহুবলকে সবার আগে কাজ করতে হবে, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।